ভাবছিলেন কিছুদিন আগেও যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় যেহেতু জামিন পেয়ে গেছে, সুতরাং সিবিআই এর মামলাতেও পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবে, এক্ষেত্রেও আর কিছু হবে না, আবার সব বস্তাবন্দি হয়ে পড়ে থাকবে কোনো ঘরের কোণে। তাদের বলি ধারণাটা আপনাদের ভুল ছিল। আপনাদের একটা খবর জানিয়ে রাখি যে এই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়ায় প্রায় এগিয়েই গেছে সিবিআই। কারণ যে চার্জশিট সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোর্টে জমা দিয়েছিল, সেই চার্জশিটে অনুমোদন পেয়ে গেছে রাজ্যপালের। নিয়ম অনুসারে রাজ্যের কোনো মন্ত্রীর বিরুদ্ধে যদি চার্জ গঠন করতে হয়, তাহলে সেই চার্জশিটে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন আছে। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনুমোদন দিয়ে দিয়েছে কিন্তু রাজ্যপাল। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও একাধিক লোক জড়িত আছে যারা কিন্তু এই রাজ্য সরকারের কর্মচারী ছিল। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করতে হলে এই রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন আছে চার্জশিটে। যদিও তাদের ক্ষেত্রে রাজ্য সরকার এখনো পর্যন্ত অনুমোদন দেয়নি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে চার্জ গঠন সেই প্রক্রিয়া কিন্তু সিবিআই শুরু করতে চলেছে। দেখুন, এই পার্থ চট্টোপাধ্যায়কে যখন সিবিআই গ্রেপ্তার করেছিল, তারপরে যখন জিজ্ঞাসাবাদ করছিল, আমরা একাধিক মিডিয়ায় দেখেছি পার্থ চট্টোপাধ্যায় কোনো রকম কোঅপারেশন করেনি। কিন্তু সিবিআই তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ না খোলে তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু প্রধান অভিযুক্ত হিসাবে দেখানো হবে। এবং বারবার এটা সংবাদ মাধ্যমে এসেছে, দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায় কোনো কোঅপারেশনই করছে না সিবিআই এর সাথে। কোনো প্রশ্নের জিজ্ঞাসা করলে তার কোনো উত্তরও পার্থ চট্টোপাধ্যায় দিচ্ছে না, এটা আমরা বারবার শুনেছি। সুতরাং এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু মাস্টার মাইন্ড হিসাবে দেখানো হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে রয়েছে মানিক ভট্টাচার্য, যে মানিক ভট্টাচার্য কিছুদিন আগে জামিন পেয়েছিল। সেই মানিক ভট্টাচার্যের নামও কিন্তু রয়েছে। কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায়কে মাস্টার মাইন্ড হিসাবে দেখানো হয়েছে, কিন্তু যে পার্থ চট্টোপাধ্যায় মুখ খোলেনি, তদন্তে সহযোগিতা করেনি, সিবিআই এর কাছ থেকে বারবার এই অভিযোগ আসছিল। তাহলে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম ব্রেক থ্রুটা পেল কোথায়? 2023 সালে 22 সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল। 2023 সালে বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এবং সেই বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালানোর সময় সেই বিকাশ ভবনের গোডাউন থেকে একটা লিস্ট সংগ্রহ করে সিবিআই। সেই লিস্টে 328 জন চাকরি প্রার্থীর নাম রয়েছে। যে 328 জন চাকরি প্রার্থীর নাম রয়েছে তার সঙ্গে তাদের রোল নাম্বার লেখা রয়েছে, এবং দেখা গেছে সেইগুলো সুপারিশ কোনো না কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি করেছে। এবং খুব অদ্ভুতভাবে সিবিআই লক্ষ্য করেছে যে 328 জনের যে তালিকা ছিল, সেই 328 জনের তালিকার মধ্যে 321 জনই কিন্তু এখনো চাকরি করছে। সেই 328 জনের তালিকায় তাদের নাম, তাদের রোল নাম্বার এবং পাশে যারা যারা সুপারিশ করেছিল সেই নামের হয়ে পার্থ চট্টোপাধ্যায়কে তাদের নামগুলো উল্লেখ করা ছিল। এবং প্রত্যেকের নামের পাশে পার্থ চট্টোপাধ্যায়ের সেখানে নিজস্ব রিমার্কস লেখা ছিল। যেরকম আপনারা ফর্মে রিমার্কস লেখেন না, সেরকম প্রত্যেকটি স্টুডেন্টের রোল নাম্বার এবং নামের পাশে পার্থ চট্টোপাধ্যায় সেখানে রিমার্কস লিখে দিয়েছিল যে কাকে নিতে হবে, কাকে নিতে হবে না, কোনটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই নিতে হবে, কার আবার যদি টিচার্স ট্রেনিং না থাকে তাহলে তাকে নেওয়ার প্রয়োজন নেই, সেই সমস্ত রিমার্কস কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সেই লিস্টে লিখে দিয়েছিল। সমস্ত রিমার্কস সেই লিস্টে লেখা ছিল। এবং সেই 328 জনের মধ্যে 321 জনই কিন্তু এক চাকরি করছে, সেটা সিবিআই বার করেছে তদন্তের মধ্যে থেকে। তারপরে কোথাও একটা সিবিআই এর সন্দেহ হয়েছে যে তাহলে এই যে লেখাগুলো পার্থ চট্টোপাধ্যায় রয়েছে এই 328 জনের এই একটি শিটে, সুতরাং এখানে আরো অনেক শিট রয়েছে। সুতরাং পার্থ চট্টোপাধ্যায়ের সেই বিকাশ ভবনের যে ডেটা এন্ট্রি অপারেটর ছিল, সেই ডেটা এন্ট্রি অপারেটরকে ডেকে নিয়ে সিবিআই বারংবার জিজ্ঞাসাবাদ করে। সেই ডেটা এন্ট্রি অপারেটরের নাম ছিল সুপর্ণা নিয়োগী। এবং সেই সুপর্ণা নিয়োগী জিজ্ঞাসাবাদের ফলে সিবিআইকে জানায় যে পার্থ চট্টোপাধ্যায় লিস্ট তৈরি করে পাশে রিমার্কস লিখে সেই লিস্ট তার ওএসডি কে দিয়ে পাঠিয়ে দিত। ওএসডির নাম হচ্ছে তার পার্থ
প্রবীর চট্টোপাধ্যায়, সেই প্রবীর বন্দ্যোপাধ্যায়, প্রবীর বন্দ্যোপাধ্যায় ওএসডি-কে দিয়ে পাঠিয়ে দিত এবং তার নির্দেশ অনুসারে এই ডেটা এন্ট্রি অপারেটর সুপর্ণা নিয়োগী ছাড়াও আরো 3 জন ছিল, তারা কি করতো অন্য কাগজে সেই নামগুলো লিখে পার্থ চট্টোপাধ্যায়ের রিমার্কসগুলোকে লিখে দিত এবং তার সঙ্গে সঙ্গে সেই ওএসডির থ্রুতে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিত যে কোন ক্যান্ডিডেট কোন জেলার। সুতরাং সেইখানকার তার পাশে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের রিমার্কসের সঙ্গে সঙ্গে সেই ডেটা এন্ট্রি অপারেটরকে লিখে দিতে হতো সঙ্গে সঙ্গে যে এটা পুরুলিয়ার, এটা বাঁকুড়ার, এটা উত্তর 24 পরগনার, এটা মেদিনীপুরের, এরকম প্রত্যেকটি জেলার নাম লিখে দিতে হতো। এবং লেখার পরে টোটাল জিনিসটাই যখন ডেটা অপারেটর লিখে নিত, তারপরে ওই কাগজটা আবার ওএসডি ফেরত নিয়ে চলে যেত এবং পরবর্তীকালে সেই কাগজটাই মানিক ভট্টাচার্যকে দিয়ে দেওয়া হতো, সেই অনুযায়ী তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো। এইভাবে দিনের পর দিন পার্থ চট্টোপাধ্যায় এই জিনিসটা করেছে এবং সিবিআই সেই তদন্তের মধ্যে থেকে যে জিনিসটা বার করেছে যে পার্থ চট্টোপাধ্যায় নিজস্ব ক্ষেত্রে প্রায় 328 জন ক্যান্ডিডেটকে দিয়েছিলেন, যে 328 জন সেটা পার্থ চট্টোপাধ্যায়ের শুধু সুপারিশেই এসেছিল, যেটা পার্থ চট্টোপাধ্যায় ওএসডি ব্যক্তিগতভাবে হার্ড ডিস্কে করে নিয়ে এসেছিল সেই নাম এবং রোল নাম্বারগুলো, যাদেরকে পরবর্তীকালে সেই ডেটা এন্ট্রি অপারেটর তাদের নামগুলো তুলে নিয়ে পরে মানিক ভট্টাচার্যের কাছে ওইগুলোকে পৌঁছে দেয়। সুতরাং পরবর্তীকালেও তাদের চাকরি হয়েছে। কি অদ্ভুতভাবে এই 2 নম্বরই চুরিগুলো করে গেছে দিনের পর দিন এবং এক্ষেত্রে বারবার যোগ্য প্রার্থীদেরই কিন্তু বঞ্চিত করা হয়েছে। সুতরাং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে সেই যোগ্য জায়গায় এই অযোগ্যদের কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, যোগ্যদের জায়গায় অযোগ্যদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব অদ্ভুতভাবে যখন 2017 সালের এই শিক্ষক নিয়োগের প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা চলছে, ঠিক সেই সময় বাংলাপত্রের একটি প্রশ্ন নিয়ে সেখানে যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু প্রশ্ন তুলেছিলেন, যে প্রশ্নটা ভুল আছে। সেক্ষেত্রে পরবর্তীকালে এরা কি করেছিল, সেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে 4টে শর্ত দিয়েছিল এবং খুব সিম্পলি ভাবে যে 4টে শর্ত দিয়েছিল সেই 4টে শর্ত পূরণ করেছিল 428 জন। সুতরাং সেই 428 জনের যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, যে সেই 428 জনের নামের যে তালিকা প্রকাশ করবার কথা ছিল, সেখানে দেখা গেছে 428 জনের তালিকা প্রকাশ হয়নি, মাত্র 270 জনের তালিকা প্রকাশ হয়েছে। তার মধ্যে ভর্তি হয়েছে মাত্র 261 জন। বাকি যেই 158 জন ছিল, এই 158 জন পুরোপুরিভাবে যারা পরীক্ষায় পাশ করেছে যোগ্য প্রার্থী, তাদের তালিকায় নাম না তুলে তাদের পুরো বাদ দিয়ে সেখানে যারা পয়সা দিয়েছে, যারা সুপারিশে এসছে, তাদের নামগুলো ঢুকিয়ে এই 158 জন যোগ্য প্রার্থীকে সরিয়ে দিয়ে তাদের জায়গায় এই অযোগ্য প্রার্থীদের রিক্রুট করে দেওয়া হয়েছিল। সুতরাং এক্ষেত্রে টোটাল এই যে লিঙ্ক আপ, সুতরাং মানিক ভট্টাচার্য ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সুতরাং মানিক ভট্টাচার্যকে পার্থ চট্টোপাধ্যায় সুপারিশ করেছে এবং পার্থ চট্টোপাধ্যায়কে একাধিক রাজনীতির প্রভাবশালী ব্যক্তিরাও কিন্তু সুপারিশ করেছে। সুতরাং সেই সুপারিশ পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে দিয়েছে রিমার্কস লিখে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে কালীঘাটের কাকুর কথা উঠেছে, এই কালীঘাটের কাকু কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা বা সর্বোচ্চ নেতৃত্ব, তাদের কাছ থেকে যে লিস্ট এসছে সেই লিস্টটাও কিন্তু সরাসরি মানিক ভট্টাচার্যকে পাঠিয়েছে। সুতরাং কাকু যে লিস্টটা পাঠিয়েছে সেই লিস্টটা আর পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানোর প্রয়োজন হয়নি, সেই লিস্টটা পাঠিয়েছে ডিরেক্ট মানিক ভট্টাচার্যকে। ঠিক সেরকম এই রাজ্যের অন্য যারা বিধায়করা আছে, যারা সাংসদরা আছে, যারা অন্য মন্ত্রী আছে, যারা পার্থ চট্টোপাধ্যায়ের থ্রুতে লিস্ট পাঠিয়েছে, তাদের চেনাশোনা যেখান থেকে তারা টাকা তুলেছে, সেখান থেকে মাল তুলেছে, সেই সমস্ত লিস্টগুলো পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় সেই হিসাবে সুপারিশ করেছে এই বিকাশ ভবনে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে। তারপরে তাদেরকে এক এক করে চাকরি হয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে পদ্ধতি এরা অবলম্বন করেছিল, যে কিভাবে এই দুর্নীতিটাকে তারা বাস্তবায়িত করবে, এইভাবেই তারা দুর্নীতিটাকে বাস্তবায়িত করেছে। সুতরাং এইভাবে 19টি পাতার চার্জশিটে সিবিআই অবশেষে এই সমস্ত কিছু উল্লেখ করে প্রমাণ সহকারে
কোর্টের কাছে কিন্তু জমা দিয়েছে, আদালতে জমা দিয়েছে প্রমাণ সহকারে। এবং এই চার্জশিটের কপি সিবিআই রাজ্যপালের কাছে পাঠিয়েছিল, রাজ্যপাল সঙ্গে সঙ্গে এটার অনুমোদন দিয়ে দিয়েছে, রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সুতরাং এখনো দেখার আছে যে এইগুলো ছাড়াও এই পর্ষদের একাধিক ব্যক্তি যারা অভিযুক্ত ছিল, এই অভিযুক্তর ক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষেত্রে সম্মতি পাওয়া যায় কিনা, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে চার্জ গঠনের ক্ষেত্রে অনুমোদন দেয় কিনা, এটা এখন অবশ্যই আমাদের দেখার আছে। কারণ সিবিআইয়ের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় যখন কিছুদিন আগেও যখন হাইকোর্টে জামিনের জন্য অ্যাপিল করেছিল, সেইখানে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চে দুটো বিচারপতির দ্বিমুখী মত থাকার জন্য সেটা পরবর্তীকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু সেই মামলা স্থানান্তরিত হয়েছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের বিচারপতি কিন্তু বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় মূল মাস্টার মাইন্ড, তাকে কিভাবে জামিন দেওয়া সম্ভব। সুতরাং যে ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের একটা ধারণা তৈরি হয়েছিল, অনেকেই ভেবেছিলেন সুতরাং জবাই জামিন পেয়ে যাচ্ছে, এও জামিন পেয়ে যাবে, আগামী দিনে আর কিছু হবে না। যেরকম ভাবে আরজি করের ক্ষেত্রে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়ে গেছে, ঠিক সেরকম ভাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু চার্জ গঠন হতে চলেছে। এই চার্জ গঠন হতে চললেই শুরু হবে বিচার প্রক্রিয়া। সুতরাং অবধারিত পার্থ চট্টোপাধ্যায়ের আগামী দিন, তার পরবর্তী জীবন পুরোটাই যে জেলে কাটতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় যারা যারা অভিযুক্ত আছে, যারা যারা এখনো অবধি জামিনে বাইরে আছে, তাদের বিরুদ্ধেও চার্জ গঠন হবে। সুতরাং কেউ বাদ যাবে না, সবাই কিন্তু তার উপযুক্ত শাস্তি পাবে, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। ধন্যবাদ, নমস্কার।